বুকে গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ভুল করেছিলেন, তারপরেও জীবন মরণ শঙ্কায়। হেলিকপ্টার হাজির হলেও তাতে চড়তে পারেননি। সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে প্রায় 15-20 মিনিট জমে মানুষের টানাটানির পর সাড়া দেয় তামিমের হার্ট। ডাক্তার বলছেন শঙ্কা পুরোপুরি কাটেনি, তবে তামিমের জ্ঞান ফিরেছে। কথা বলেছেন পরিবারের সাথে। তামিমকে ঘিরে ঘোর কালো শঙ্কায় ভরা দিনের বিস্তারিত দেখব রিপোর্টে। কেএসপিতে যে অ্যাটেম্পটগুলো নেওয়া হয়েছে খুবই সময় উপযোগী এবং যেভাবে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনাদের ডাক্তাররা এখানে উপস্থিত আছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা সঠিক সময় সঠিক ডিসিশনটা নিয়েছেন। যার খেলা দেখে থেমে যেত কোটি সমর্থকের হার্টবিট, সেই তামিমেরই হার্টবিট পাওয়া যাচ্ছিল না। দফায় দফায় চলছিল সিপিআর আর ইলেকট্রিক শক। লম্বা সময় ধরে চলে জমে মানুষের টানাটানি। অবশেষে তামিমের ফিরে আসে হৃদস্পন্দন। সোমবারের সকালটা শুরু হয়েছে ঠিক এমনভাবেই। বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে টসের পর একবার হার্ট অ্যাটাক করেন তামিম এবং ড্রেসিং রুমে যাওয়ার পর ডাক্তাররা দ্রুত ঢাকায় আনার পরামর্শ দিলে হেলিকপ্টার আনা হয় মাঠে। তবে হেলিকপ্টারে ওঠানোর সময় দ্বিতীয়বার অ্যাটাক হয় তামিমের। সেই অবস্থায় আর ঢাকায় আনা সম্ভব হয়নি। দ্রুত নিয়ে যাওয়া হয়েছে কেপিজে হাসপাতালে। সেখানে লাইফ সাপোর্টে রাখার পর এনজিওগ্রাম করানোর পর হার্টে একটি শতভাগ ব্লক ধরা পড়ে। কেএসপিতে যে অ্যাটেম্পটগুলো নেওয়া হয়েছে খুবই সময় উপযোগী এবং যেভাবে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনাদের ডাক্তাররা এখানে উপস্থিত আছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা সঠিক সময় সঠিক ডিসিশনটা নিয়েছেন। দ্রুত গতিতে রিং পরানো হয় তামিমের হার্টে। এই মুহূর্তে তামিম আছেন করোনারি কেয়ার ইউনিটে। ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। তামিমের অসুস্থতার খবরে স্থগিত করা হয়েছে বিসিবির আজকের বোর্ড মিটিং। তামিমের এমন দুঃসংবাদে দ্রুত সাভারে চলে আসেন তার স্ত্রী আয়েশা, ভাই নাফিস ইকবাল সহ বিসিবি কর্মকর্তারা। তামিম ইকবালের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছে তার পরিবার ও বিসিবি। রায়হান আহমেদ, ৭১। চেক প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুর রহমান সোমবার এ আদেশ দেন। গেল বছরের 15 ডিসেম্বর সাকিব ও তার এগ্রো ফার্মের কর্মকর্তা সহ 4 জনকে আসামি করে আইএফআইসি ব্যাংক এই মামলা করেছিল। নিবিড় সাহার প্রতিবেদন। আমি বক্তৃতা দিতে পারি না, আমি মাঠের মানুষ, আমি মাঠে খেলি। সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব আল হাসান। কোম্পানিটি 2017 সালে আইএফআইসি ব্যাংক থেকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 1 কোটি এবং টার্ম লোন হিসেবে 1.5 কোটি টাকা নেয়। পরে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোনে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংককে গত বছরের 4 সেপ্টেম্বর 4,14 লাখ টাকার 2টি চেক দেয়। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। পরে ঋণের টাকা ফেরত চেয়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তবে 30 দিন পার হলেও তা না পেয়ে মামলা করে ব্যাংকটি। গত 18 ডিসেম্বর আসামিদের হাজির হতে সমন জারি করেন আদালত। তবে হাজির না হয় সাকিব সহ 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রোববার আদালতে পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয় আসামি সাকিবকে গ্রেফতার করা যায়নি। পরে আদালত সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দেন। ওনার বিরুদ্ধে নেগেশন ইনস্ট্রুমেন্ট একটা যে মামলা হয়েছে সেটার প্রেক্ষিতে বিভিন্ন স্টেপ ওনার বিরুদ্ধে প্রথম সমন হয়েছে। সমন হওয়ার পর উনি যখন এপিএল করেনি তার পরবর্তীতে ওয়ারেন্ট হয়েছে। এখন ওয়ারেন্টের পরবর্তীতে যার পর যখন আসেননি, এখন বিচারিক কার্যক্রমে যাওয়ার জন্য মামলাটা বদলি হওয়ার জন্য এই স্টেপগুলো পার হতে হবে। ওনার প্রোক্লামেশন অ্যাটাচমেন্ট, ওনার সম্পত্তির প্রকার একটা আদেশ হয়েছে। গত বছরের 15 ডিসেম্বর সাকিব আল হাসান সহ 4 জনের নামে আদালতে মামলা করেছিল ব্যাংকটি। নিবিড় সাহা, ৭১, ঢাকা। স্বাধীনতার 50 বছরেও সন্দ্বীপে কোনো কার্যকর যাতায়াত ব্যবস্থা গড়ে না ওঠাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে ফেরি চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি কথা বলেন।
এই দ্বীপের বাসিন্দারা এখন থেকে নিরাপদে যাতায়াত করতে পারবেন বলে আশা করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে মূল ভূখণ্ডে পৌঁছানোই সন্দ্বীপের মানুষের নিত্যদিনের সংগ্রাম। সেই সংগ্রামের কিছুটা অবসান হলো সোমবার। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে চালু হলো ফেরি, ফলে ঢাকা থেকেই বাসে সন্দ্বীপ যেতে পারবেন বাসিন্দারা। ফেরি চালুর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, স্বাধীনতার 50 বছর পরও সন্দ্বীপে কার্যকর কোনো যাতায়াত ব্যবস্থা না থাকাটা লজ্জার। আজ সেই কলঙ্কমুক্ত হলো। এখানে আজকে নিজের বাড়িতে যাওয়ার সময় কোথায় মধ্যযুগীয় অবস্থার মধ্যে আমাদের চলছে না, মনে থাকে এবং এটা চলতে করে যাচ্ছে, এটা নিয়ে কোনো উচ্চতা চলছে না। আজকে আমরা সেই কর্মক থেকে মুক্ত হলাম। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই যোগাযোগ সারতে হয় সন্দ্বীপবাসীদের। একজন রোগীকে নিরাপদে হাসপাতালে নেওয়া যেত না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখন সবাই নিরাপদে যাতায়াত করতে পারবেন। আমি এই এলাকারই মানুষ, আপনাদের জীবন আমি খুব কাছ থেকে দেখেছি। সরাসরি গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, অ্যাম্বুলেন্স না চলা করে অনেক রোগী সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাওয়া করতে রাস্তায় মারা যায়। সন্দ্বীপের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কুমিল্লা মুক্ত করা, কাজ উন্মুক্ত করা, ঢাকা কুমিল্লা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌকা নিয়মিত ডেজিগনেটেড উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, ঢাকা কুমিল্লা রুটে বাস চালু সহ বেশ কটি উন্নয়ন কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মোহন ইসলাম, ৭১, ঢাকা। বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন হয়েছে। সকালে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এর উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণ দেন। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব পড়ুয়া। ফেরিতে একের পর এক উঠছে বাস, ট্রাক সহ নানা যানবাহন। এই প্রথম সরাসরি যানবাহন নিয়ে সাগরপথে ফিরছেন সন্দ্বীপবাসী। চট্টগ্রাম সন্দ্বীপ সাগরপথে দীর্ঘ 18 কিলোমিটার চ্যানেল পাড়ি দিতে চালু হয়েছে ফেরি। এতে খুশি এই এলাকার লোকজন। তারা বলছেন, ফেরি থাকায় সন্দ্বীপের জীবনযাত্রার মান বাড়বে, সেই সাথে ব্যবসা বাণিজ্য সহ পর্যটন কেন্দ্রিক উন্নয়ন ঘটবে। আজকে যে ফেরিটা উদ্বোধন হতে যাচ্ছে, এটাতে আমরা খুব আনন্দিত সন্দ্বীপবাসী। বিশেষ করে আমাদের ব্যবসা বাণিজ্য এবং যাতায়াতের অনেক সুবিধা হচ্ছে। আমরা একটি যুগান্তকারী যুগে আমরা প্রবেশ করলাম। এর মাধ্যমে আমাদের যেমনি যাতায়াত ব্যবস্থা কষ্ট লাঘব হয়েছে, তেমনিভাবে অর্থনৈতিকভাবে ব্যবসা বাণিজ্যে আমরা অগ্রগতির পথে আমরা এগিয়ে যাব, এটা আশা করছি। এই ব্যাপারটা কল্পনাতীত ছিল এক সময়, যেটা আমাদের স্বপ্নের মতো ছিল যে বাসের পরে আমরা সন্দ্বীপ আসবো। এটা সম্ভব হয়েছে এই ফেরির মাধ্যমে। সকালে ফেরি চলাচলের উদ্বোধন করেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, সাগরে চলাচল উপযোগী ফেরি নিয়ে কয়েক মাসের মধ্যে এই রুটে ফেরি সার্ভিস শুরু করা হবে। এখানে এটা কোস্টাল এরিয়া, এটা কিন্তু টেম্পোরারি। হয়তো 2 মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে, সি ট্রাকও টেম্পোরারি হবে। সি ট্রাকে আপনারা এত মালামাল অ্যাক্সেস দিতে পারবেন না। আমাকে বিআইডব্লিউটি চেয়ারম্যান বলেছেন যে তিনি 4টা সি ট্রাক দিতে পারবেন। এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে। বাংলাদেশের কোস্টাল ফেরির কোনো প্রভিশন নাই এবং আনতে হবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব। চট্টগ্রামে ফেরি উদ্বোধনে আসেন একসাথে 6 উপদেষ্টা। উদ্বোধনের পর সন্দ্বীপ উপজেলা পরিষদের মাঠে সুধী সমাবেশে সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফাউজুল কবির খান বলেন, নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে এই চ্যানেলটি সচল রাখতে হবে। এটা কিন্তু একটা অসাধ্য সাধন করতে হবে। এই যে শাখাওয়াত, ব্রিগেডিয়ার শাখাওয়াত এবং এই যে আমাদের চেয়ারম্যান এবং সবাই মিলে, এটা কিন্তু খুব কঠিন, সহজ কাজ না। কিন্তু পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা বলেন, ফেরিঘাটের সংযোগ সড়কের জন্য বনাঞ্চলের কিছু জমি দিতে হয়েছে। তবে সামনের দিনে এইসব জায়গায় 3 গুণ গাছ লাগানো হবে। আমি একটা ওয়াদাও নিয়ে নিয়েছি, যেটুকুন জায়গা দিয়েছি সেটুকুন তার 3 গুণ উনি আমাকে দিবেন, আমি গাছ লাগিয়ে দেব। খুব খুশি লাগছে আজকে সন্দ্বীপের মানুষের জন্য। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে কপোতাক্ষ ফেরি দিনে 2 বার যাওয়া আসা করবে। এই উপলক্ষে চট্টগ্রাম সন্দ্বীপ, ঢাকা সন্দ্বীপ সরাসরি বিআরটিসি বাস চালু করা হয়েছে।
রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। রিপোর্টের শুরুতে তামিম ইকবালের শারীরিক অবস্থার খবর জানছিলাম আমরা। এই মুহূর্তের খবরটা একটু জানতে চাই আমাদের সহকর্মী নাহিয়ান বিন জসিম, তিনি যুক্ত হচ্ছেন তার শারীরিক অবস্থা এবং চিকিৎসার সর্বশেষ নিয়ে। নাহিয়ান, আমরা যতটুকু জানছিলাম যে তামিম ইকবালের জ্ঞান ফিরেছে এবং ডাক্তার সবশেষ আসলে তার শারীরিক অবস্থা সম্পর্কে কি বললেন, তার চিকিৎসা কীরকমভাবে চলছে, তিনি শঙ্কামুক্ত কিনা? মাহবুব, আপনার শেষেরটা দিয়ে শুরু করছি। আসলে তিনি আউট অফ ডেঞ্জার যেটা বলেছেন, আপাতত আউট অফ ডেঞ্জার, কারণ ঠিক যেভাবে তিনি হসপিটালে এসেছিলেন তাতে করে কিন্তু একটা বড় শঙ্কা ছিল, কিন্তু আপাতত তিনি 24 ঘন্টার একটা অবজারভেশনে আছেন। সেই অবজারভেশন শেষে আসলে ঠিক কোন দিকে যাচ্ছে বা কোন দিকে আসলে নিয়ে যাওয়া হবে তার চিকিৎসা প্রক্রিয়াটা সেটা জানানো হবে। তবে ঠিক এই মুহূর্তে যদি দেখেন আমার পেছনে যে হসপিটালটা যেখানে কিনা আসলে তামিম ইকবাল এই মুহূর্তে চিকিৎসারত অবস্থায় আছেন, সেখানটায় অনেকটা স্বস্তি ফিরেছে। পুরো দিনে এখানে প্রচন্ড রকমের আসলে ভিড় জমেছিল, অনেক মানুষ, অনেক সাংবাদিক আসলে ভিড় করেছিল। একটাই প্রত্যাশা ছিল যে তামিম ইকবাল ফিরে আসবেন, তামিম ইকবালের একটা ভালো সুসংবাদ আমরা শুনতে পাবো, বা যারা ভক্তরা এসেছেন তারা প্রার্থনা করেছেন। ঠিক ওই জায়গা থেকে এখন কিন্তু একেবারেই হসপিটালটার আশেপাশে সামনে সবখানেই শুনশান নীরবতা মোটামুটি, অর্থাৎ যে বিপদটা আছে সেই বিপদটা অনেকখানি কেটে গেছে এবং এখন পরিবার অপেক্ষায় আছে ঠিক 24 ঘন্টার অবজারভেশনের পরে আসলে তাকে কি আসলে ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হবে নাকি আসলে বিদেশে নিয়ে যাওয়ার মতো ওই অবস্থা তৈরি হবে সেটার অপেক্ষায় আছে। বাট এখন যদি আপনি চিন্তা করেন সব দিক থেকে আপাতত তামিম ইকবাল সংখ্যামুক্ত আছেন। তিনি কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে তার দলের ক্রিকেটাররা, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা যাদের সঙ্গে তিনি খেলছিলেন, টস করছিলেন, তারপরে অসুস্থ হয়ে হসপিটালে চলে এসেছিলেন, তারা সবাই অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম সবাই হসপিটালে এসেছিলেন। সবাই একে একে তামিম ইকবালের সঙ্গে দেখা করেছেন, তারা স্বস্তি নিয়ে ফিরে গেছেন। পিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনিও এসেছিলেন, তিনিও যাবার সময় বলে গেছেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থা ইমপ্রুভ করেছে, আপাতত শঙ্কার কোনো কিছু নেই, সবাই দোয়া করবেন। এবং চিকিৎসকের যে একটা নাহিয়ান বিন জসিম, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং খবরটি শুনে ভালো লাগলো। সহকর্মী নাহিয়ান বিন জসিম বলছিলেন তামিম ইকবালের শারীরিক অবস্থার সব শেষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জরুরি অবস্থা জারির খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সতর্ক আছে। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ থেকে সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া পাড়ি দেয়া নাগরিকদের ফিরিয়ে আনতে একটি এসওপি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঈদের পর দিল্লির বদলে ঢাকা থেকেই অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। শারমিন নীরা রিপোর্ট। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গেল কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা রকম গুজব। বলা হচ্ছে শিগগিরই জারি হতে পারে জরুরি অবস্থা। তবে এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্র সচিব। এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। তিনি বলেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ঈদের দীর্ঘ ছুটিতেও যাতে এটি বজায় থাকে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ঢিলেমের সুযোগ নেই। 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন সারা রাত। সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে দেশটির হাই কমিশনের সাথে এসওপি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব বলেন, অবৈধ অভিবাসীরা বিভিন্ন দ্বীপের কারাগারে আটক রয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সম্মত হয়েছে দুই দেশ। বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক ও জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার এই এসওপিতে স্বাক্ষর করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার। তাদেরকে যখন পাচার হচ্ছে তখন তাদেরকে স্টপ করেছে, স্টপ করে নিয়ে গেছে। তাদের তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর অনুযায়ী করেছে, তারা মোটামুটি ভালো আছে। ঈদের পরই দিল্লির বদলে ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম শুরু হবে বলে জানান স্বরাষ্ট্র সচিব। ইট ইজ ইন দ্য প্রসেস, বোধহয় আজকালকে বোধহয় হয়ে যাবে আশা করছি। এখন থেকে আর এটার ভবিষ্যৎ আর বাইরে যাবে না কোথাও।
শারমিন নীরা, ৭১, ঢাকা। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় পেশাদার সাংবাদিকদের সম্মানে বিএনপির মিডিয়া সেলের আয়োজনে ইফতার অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি বলেন, ষড়যন্ত্র চলছে, তবে সবাই সতর্ক থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব। দেশপর বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করার জন্য নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের এই প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে, আমাদের সকলকে নিজ নিজ অবস্থায় যার যার ভূমিকা পালন করতে। প্রধান উপদেষ্টার চীন সফর বানচালে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পলাতক স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে চীন সফরকে ঘিরে নানা গুজব ছড়াচ্ছে বলে জানান তিনি। রিজভী জানান, একই ইস্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ কেউ গোপন বৈঠকে অংশ নিচ্ছে। নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দিকে নজর দিতে বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, ৫ই আগস্টের পর লুটপাটের ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয়, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এ সময় ২৫ ও ২৬শে মার্চ ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে, যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। তিনি চীন সফরে যাবেন বা যেখানেই যান, তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসার্টেড ওয়েতে আপনার এই গুজব ছড়ানো হয়। যাদের হাতে সমস্ত ধরনের অন্তর্ঘাত, সমস্ত ধরনের সামাজিক বিশৃঙ্খলা, সেটাকে দমন করা, সেটাকে নিয়ন্ত্রণ করা যাদের দায়িত্ব, তারা যদি গোপন কোনো বৈঠকের মধ্যে অংশগ্রহণ করে, এটা তো ভয়াবহ ব্যাপার। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হলো। এবারে নববর্ষের উদযাপন হবে 2 দিন ব্যাপী, তবে মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টানো নিয়ে কোনো আলোচনা হয়নি। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে পয়লা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে বৈঠকের পর এই তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। নাদিয়া শারমিনের প্রতিবেদন। আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখ, বাঙালির সবচেয়ে বড় ও সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ উদযাপনে চলছে ব্যাপক প্রস্তুতি। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে একটি সমন্বয় সভা করা হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, বিভিন্ন জাতিগোষ্ঠী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অংশ নেবে এবারের আয়োজনে। স্লোগানটা হচ্ছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। সো ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে, পয়লা বৈশাখের আয়োজন থাকবে জাতীয়ভাবে। তার মধ্যে এই শোভাযাত্রাও একটা আয়োজন। বিভিন্ন জাতিগোষ্ঠী, তাদের সাংস্কৃতিক টিম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারাও যুক্ত হচ্ছে এটার সঙ্গে। ফলে এটা ইজ গোয়িং টু বি বিগার, বেটার অ্যান্ড মোর কালারফুল। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে রোববার মন্ত্রণালয়ে তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন উপদেষ্টা। সোমবারের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানালেও সিনেট ভবনের বৈঠক শেষে তিনি জানান, মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের গতকালকের মিটিংও এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা মিটিং শেষে প্রশ্ন করেছেন এবং তারপরে আমাকে অনেকে আবার মিসকোট করে লিখেছেন, সেটা আমি দেখেছি, নিজের মতো করে আমার মুখে শব্দ বসিয়েছেন। আজকের মিটিংও আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি, আমরা এই সিদ্ধান্ত এই বিষয়ে কোনো কিছুই নেওয়া হয়নি। তবে বৈঠকে অংশগ্রহণকারীদের অনেকেই অনানুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন, বৈঠকে অধিকাংশ আলোচক মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। শুরু হয়েছে রেলপথে ঈদযাত্রার ট্রেন চলাচল। অগ্রিম টিকেটে স্বজনদের নিয়ে বাড়ির পথে নগরবাসী। তারা বলছেন, নিরাপদে বাড়ি পৌঁছে আনন্দে কাটাতে চান ঈদ। সোমবার ঈদযাত্রার প্রথম দিনে ৪৩টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি যাত্রী নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
তবে দূরপাল্লার বাস স্ট্যান্ডগুলোতে এখনও যাত্রীদের ভিড় দেখা যায়নি। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ট্রেনের জানালায় জানালায় উচ্ছ্বাস, হাসিমুখ, এসব মুখে বলে দেয় দুয়ারে ঈদ। নামটা জারা নূর। শেষবার দাদার বাড়ি গিয়েছিল 7 বছর আগে, তাই আনন্দের মাত্রাটা একটু বেশি। যখন আমি ছোটবেলায় গ্রামের বাড়ি গিয়েছিলাম তখন টিনে আমার হাত কেটে গিয়েছিল, তখন আমি অনেক কান্না করেছিলাম, হসপিটালে নিয়ে গিয়েছিল। অপরদিকে 3.5 বছরের ফাবিয়া ইসলাম রাফা যাচ্ছে নানা বাড়ি, আর জিম ঈদ করতে দাদা বাড়ির পথে। যদিও ঈদের পরই তার পরীক্ষা, তাই ফিরতে হবে খুব তাড়াতাড়ি। এদের সবারই উচ্ছ্বাস ভেসে উঠেছে চোখে মুখে। ঈদ শেষে আবার চলে আসা লাগবে, কারণ আমার পরীক্ষা আছে। দাদু বাসায়। কার সাথে? আম্মু আর বাবা। দাদু বাড়ি যাচ্ছি ঈদে, খুব মজা হবে। নানু বাড়ি জামালপুর। শিশুদের এই উচ্ছ্বাসের সাথে পিছিয়ে নেই বড়রাও। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে তারাও বাড়ির পথে। ঈদে তো প্ল্যান থাকে, মজা করব অনেক। প্রতি ফেস্টিভ্যালেই আমরা গ্রামে যাওয়া হয়, আমাদের বাড়িতে যাওয়া হয়, পরিবারের সাথে ঈদের ছুটি কাটাবো। কষ্ট হয়, তবু আমার শরীরে কষ্ট, হাঁটাচলার কষ্ট, তবে যে পরিবার নিয়ে নাতিপুতি নিয়ে যাইতেছি, বাড়ির সবার সাথে দেখা হবে, এটা ভালো লাগতেছে। ওইদিকে হিসাব করে অসুখ ভুলে গেছি। সোমবার ছিল ঈদযাত্রায় রেলের প্রথম দিন। ভোর 6টায় রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যায়। প্রথম দিনে ঢাকা থেকে 43টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবার কথা। সবগুলো ট্রেনই সঠিক সময় ছেড়ে গেছে। 2টা ট্রেন মাত্র লেট গেছে, একটা ইঞ্জিন স্বল্পতা বা কানেক্টিংয়ের জন্য গেছে, লেট গেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যাত্রী সাধারণ খুব বেশি একটা সমস্যা হয়েছে, বিড়ম্বনার শিকার হয়নি। এদিকে বাস স্ট্যান্ডগুলোতে এখনও নেই ঈদযাত্রার ভিড়। শেষ সময়ের দুর্ভোগ এড়াতে পরিবারের নারী ও শিশুদের আগেভাগে পাঠিয়ে দিচ্ছেন চাকরিজীবীরা। আমার হাজবেন্ড বাকি আছে, এছাড়া বাচ্চা 3টা নিয়ে শাশুড়ি নিয়ে যাচ্ছি। আশা করি বৃহস্পতিবার থেকে আর কি ইনশাল্লাহ যাত্রী চাপ হবে আর কি। এবারের ঈদ উপলক্ষে 28 তারিখ থেকে 9 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে শেষ সময় ভিড় বাড়তে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। মাইনুল মারুফ, 71, ঢাকা। শিল্পনগরী নারায়ণগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার। ঈদ ঘিরে ব্যস্ত বিক্রেতারা। এদিকে শেষ সময়ে সাধ্যের মধ্যে কেনাকাটা করতে অভিজাত বিপণী বিতানগুলোর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নগরীর প্রতিটি মার্কেটে উৎসবের আমেজ। আর মাত্র কদিন পরেই ঈদ। নারায়ণগঞ্জের বিপণী কেন্দ্রগুলোতে জমে উঠেছে ঈদ বাজার। বৈচিত্র্যময় পসরা সাজিয়েছে ব্র্যান্ডের দোকানগুলো। বিক্রেতারা বলছেন অ্যাপেক্স, বাটা, ইজি সহ বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি পাঞ্জাবির জন্য ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে আলিফ। সব বয়সী এবং সময়ের সাথে তাল মিলিয়ে রং ও রুচির সমন্বয় করে পোশাক ডিজাইন করেছে এই ব্র্যান্ডগুলো। ব্র্যান্ড ভ্যালুটা হচ্ছে আমাদের মূলত নির্ভর করছে প্রোডাক্ট কোয়ালিটির উপর। কাস্টমারের কোনো ধরনের যদি প্রবলেম হয়ে থাকে, যেমন বাটন প্রবলেম কিংবা ফিটিংসের প্রবলেম হয়ে থাকে, আমরা কাস্টমারকে সেটারও একটা সুন্দর সার্ভিস দিয়ে থাকি। এদিকে ক্রেতারা বলছেন তারা স্বাদ ও সাধ্যের মধ্যে পরিবার পরিজনদের পছন্দের পোশাক কিনছেন। ওনাদের পাঞ্জাবিগুলো পরে খুবই আরামদায়ক। গরমের জন্য, সামার সিজনের জন্য বেশ আরামদায়ক, সুতরাং এটাকে মাথায় রেখেই আমরা কেনাকাটা করি। ক্রেতারা আরও জানান, গত বছরের তুলনায় সব ধরনের পোশাকের দাম বেশি। পাশাপাশি বাড়তি ভ্যাট কিছুটা চাপে ফেলছে এমনও দাবি তাদের। ঘোরাঘুরি করছি কিন্তু ওইভাবে বাচ্চাদের এখন তো কিনে দিতে পারতাছি না। দাম দেখে অলরেডি আমরা ফিরতে এসে পড়ছি। একজনের লেগে কিনছি আর 2জন ব্যাগ। আলিফের লিবাস অফ তাকুয়া পাঞ্জাবি নিয়ে উদ্যোক্তা মাহবুব খান বলেন, দেশের টাকা দেশেই থাকবে, এই লক্ষ্যে তারা কাজ করছেন। খুব উন্নত মানের হাতের কারচুপি, দারচুচি, এই ধরনের অনেক ধরনের কাজ আছে। এমব্রয়ডারি, কন্ট্রাস্ট, আপনার হিউজ ভ্যারাইটি ভেরিয়েশন দেখতে পাবেন। ঈদে পোশাক প্রসাধনীর পাশাপাশি আতর সুগন্ধির বেচাকেনাও ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা। নূর তাজমিন নীর, 71।